আমি ওঝা, কবিরাজ, তাবিজ, কবচ এগুলো খুব একটা বিশ্বাস করতাম না, কিন্তু নিজের অনিচ্ছায়ও আজ অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য করেছে। অনেক চিকিৎসা নেবার পরেও আমি আজও ভুলতে পারিনি সেই স্মৃতি, সেই ঘটনা, যে ঘটনাটি বলতে বলতে আমার পুরো শরীর আজও শিহরিত হয়। শরীরের সমস্ত পশমগুলো আজও দাঁড়িয়ে যায়। গ্রামের বয়স্করা বলে, ডিভিরহাটি শ্মশানের আগুন নিভে গেলেও কিছু আত্মা নাকি সেখানে থেকে যায়। প্রতিদিনের মতো আজও এক হাড়হিম করা ঘটনা শোনাতে চলে আসলাম আমি বিপ্লব। আজকের যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি, সেই ঘটনাটা সংগ্রহ করেছি ভূতের কাহিনী নামক একটি অথেন্টিক ফেসবুক পেজ থেকে। ভূতের কাহিনী ফেসবুক পেজ ওনারের সম্মতি জ্ঞাপনে শোনাতে যাচ্ছি ওনাদের একটি ঘটনা, যে ঘটনা ওনাদের কাছে পাঠিয়েছেন জৈতাপুর সিলেটের এক স্থানীয় হিন্দু ব্যক্তি, যার বয়স ছিল ৩৫ বছর। সম্মানিত শ্রোতা, আশা রাখছি ঘটনার শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমি আবারও বলছি, আমাদের এই চ্যানেলে গল্প নয়, ঘটনা শোনানো হয়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। চলে যাচ্ছি মূল ঘটনায়। আমার বাড়ি সিলেটের জৈতাপুর। আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার পর আমি 7 দিন ঠিকমতো ঘুমাতে পারিনি। আমার চোখ বন্ধ করলেই মনে হতো আমার মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে, খুব কাছে। মনে হচ্ছিল কেউ যেন খুব কাছে বসে শ্বাস নিচ্ছিল। তার নিঃশ্বাসের বাতাস আমার ঘাড়ে এসে পড়তো। আমি উপলব্ধি করতে পারতাম আমার সাথে যেটা ঘটেছে বা আজকে আপনাদের যেটা শোনাচ্ছি, সেটা আদৌ কোনো গল্প নয়, এটা সত্য, আসলেই সত্য, যার প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগী আমি নিজেই। আমার সাথেই ঘটে যাওয়া এই ঘটনাটি আমার নিজের চোখে দেখা, নিজের শরীরে অনুভব করা। যেদিন আমার সাথে ঘটনাটা ঘটলো, ওই দিনটা ছিল পৌষ মাসের কোনো একটা সন্ধ্যার পরে। তখন প্রচণ্ড শীত, পাহাড়ি বাতাসে ঠান্ডা কামড় দিচ্ছে। সূর্য ডোবার পর সিলেটের নীরবতা যেন দ্বিগুণ হয়ে যায়। আর ডিভিরহাটি শ্মশান ঘাট, সেই জায়গাটা অন্ধকারে এমনভাবে ডুবে থাকে যেন চারপাশের বাতাসও জমে আছে। আমি এক আত্মীয়ের শেষ ক্রিয়ার কাজ সেরে কাকার সাথে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই শ্মশান ঘাটটায়। হয়তো সবার সাথে চলে না গিয়ে দাঁড়িয়ে থাকাটাই ছিল আমার জীবনের জন্য একটা বড় ভুল, যে ভুলের মাসুল আমি আজও দিচ্ছি। ধূপ আর গঙ্গাজলের গন্ধ তখনও আমার নাকে ভাসছে। সদ্য নিভে যাওয়া চিতার ছাই টুকটুক করে ধূসর ধোঁয়া ছড়াচ্ছিল। অন্ধকার, কুয়াশা আর নির্জনতা তিনটেই যেন একসাথে আঘাত করছিল। হঠাৎ কাকা কাছে এসে ধীরে বললেন, আজ খুব বেশি দেরি করিস না, এখানের পরিবেশটা আমার ভালো লাগছে না, বাতাসটাও মনে হচ্ছে ভালো না। কাকার ওই কথাটায় তার কণ্ঠে অদ্ভুত একটা কাঁপুনি ছিল, যা আমি তখন বুঝতে পারিনি। হয়তো বুঝতে পারলে পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমার সাথে আর ঘটতো না। শ্মশানঘাটের ঘাটের পাশে কয়েকটা কুকুর ছিল। হঠাৎ করেই তারা কান নিচু করে গড় গড় করতে লাগলো। পরক্ষণেই সবাই উল্টো দিকে দৌড় দিল, যে দিকটাতে আলো আছে সেই দিকটাতে। এখন পর্যন্ত সবকিছু অদ্ভুত লাগছিল, ভয় লাগেনি মোটেও আমার। কাকা যে কারণে যেতে বলেছিল, কুকুরগুলাও হয়তো ঠিক সেই কারণে আলোর দিকে ছুটেছিল। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি আমার জন্য কি অপেক্ষা করছে, কি ঘটতে যাচ্ছে আমার সাথে। আমি যতক্ষণ না এই সাইনবোর্ডের কাছে দাঁড়ালাম, ততক্ষণ পর্যন্ত কিছুটা ঠিকঠাকই ছিল।
প্রশ্ন আসতে পারে, কোন সাইনবোর্ড? যে সাইনবোর্ডে লেখা আছে ডিভিরহাটি শ্মশান ঘাট। বোর্ডটার সামনে আসতেই আমি বুঝতে পারলাম চারপাশের প্রকৃতি হঠাৎ বন্ধ হয়ে গেছে। হাওয়া মোটেও বইছে না, একেবারেই না। গাছের পাতাগুলো একটাও নড়ছে না। ঝিঝি পোকার শব্দ মিলিয়ে গেছে হঠাৎ করেই। চারিদিকে কেমন যেন একটা অদ্ভুত নীরবতা। সবকিছু শুনশান, একদম চুপ। কেউ যেন অদৃশ্য হাতে পুরো জায়গাকে চেপে ধরেছে। আমার মনে হলো বোর্ডটার পিছনেই কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। তাকে দেখা যাচ্ছে না, কিন্তু আছে সে, সেটা অনুভব হচ্ছে। আমি বুঝতে পারছি কিছু একটা তো আছে। সন্দেহ মনে কৌতূহলবশত আমি আমার মোবাইলটা বের করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালাম। ফ্ল্যাশের আলো ঘাসের উপর পড়তেই আমি থমকে গেলাম। দেখলাম সাইনবোর্ডের উপরে কেউ নেই, কিন্তু ভিজে মাটিতে একজোড়া তাজা পায়ের ছাপ। যেন কিছুক্ষণ আগেই এখানে কেউ ছিল। ঠিক এইখানটাতেই এইমাত্র কেউ একজন দাঁড়িয়েছিল। পায়ের দাগটা স্পষ্ট, কিন্তু চারিদিকে এত নীরবতা কেন? অস্বাভাবিক নীরবতা। ঠিক তখনই আমার মাথার উপর হঠাৎই ঝপ করে একটা শব্দ। পাখির মতো, আবার পাখি না, মনে হচ্ছিল ছায়ার মতো কিছু একটা। আমি ভেবেছিলাম হয়তো আমার চোখের ভুল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই কাকার হাঁপানো গলা, এদিকে এদিকে, এখানে আর থাকা যাবে না, এখান থেকে বের হ, চল চল আমার সাথে চল। কথাগুলো বলেই কাকা দ্রুত হেঁটে যাচ্ছিলেন। আমিও দ্রুত হাঁটার চেষ্টা করছি কাকার সাথে সাথেই। কিন্তু হঠাৎ আমার মনে হলো কেউ যেন পিছু নিচ্ছে আমাদের। আমাদের পিছনে কারো হাঁটার শব্দ হচ্ছে, ধুক 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 করে। স্বাভাবিক মানুষের মতো নয়, ভারী কিছু, যেন কোনো বড় প্রাণী। যখনই আমার এরকমটা মনে হলো তখন আমি আরো একটা ভুল করে বসলাম। এটা ছিল আমার দ্বিতীয় ভুল। যে ভুলটা ছিল, আমি কৌতূহলবশত পিছনে তাকিয়েছিলাম এবং যা দেখলাম সেটা ভুলব কি করে? সেটা আজও এই স্টুডিওতে বসেও আমি চোখ বন্ধ করলে আমার চোখের সামনে সেই ছবিটা ভেসে আসে। সেই অবয়বটা আজও ভুলতে পারিনি। যে দৃশ্য, যে অবয়ব আমাকে 7টা রাত ঘুমাতে দেয়নি। শুধু 7টা রাত নয়, আমাকে বহু দিন অসুস্থ করে ভুগিয়েছে। দেখলাম ধোয়ার মধ্যে দাঁড়িয়েছিল লম্বা চিকন একটা ছায়া। যে ছায়াটা মানুষের মতো না, হাত দুটো অস্বাভাবিক লম্বা, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত নেমে গেছে। মাথা নিচু, আর হাঁটার সময় ছাইয়ে কোনো দাগও পড়ছে না। আমি দেখছি দিব্যি আমাদের চিতার আগুনের ছাইয়ের উপর থেকে হেঁটে আসছে, কিন্তু মনে হচ্ছিল মাটি যেন তার পা স্পর্শ করছে না। যেটা দেখলাম সেটা দেখে এবার আর হাঁটলাম না, সোজা দৌড় দিলাম। দৌড়াচ্ছিলাম যতক্ষণ না মন্দিরের কাছ পর্যন্ত পৌঁছাই, ততক্ষণ দৌড়াচ্ছিলাম। মন্দিরের কাছে এসে কিছুটা শান্ত লাগলো। কিছুক্ষণ পর সব শব্দ, সব অশুভ শক্তির দৌরত্ব থেমে গেল। কিছুক্ষণ বাদে আবার মনে হলো মন্দিরের দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে আসতে পারছে না। ভিতরে আসার প্রচন্ড চেষ্টা করছে, কিন্তু ভিতরে আসতে পারছে না। কাকা আমার কাঁধে হাত রেখে খুব আস্তে বললেন, এটা মানুষ নয়, এটা অন্য কিছু, যা রাতে আসে কিন্তু সবাই নাকি ফেরে না। আজ আমাদের ভাগ্য ভালো ছিল বলেই আমরা বেঁচে আছি। ভয়ের বড় অংশটা এখানে না, সেটা হচ্ছে শ্মশান ঘাটের বাইরে। সেদিন রাতে আমি বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লাম। একটা পর্যায়ে দেখলাম ঘরের ভিতরে আচমকাই বাতাস বন্ধ হয়ে গেল। পৌষ মাসের শীতের মাঝেও আমার কিরূপ যেন গরম অনুভূত হচ্ছে। আমার গা ঘেমে যাচ্ছে। চারিদিকে শুনশান নীরবতা। আমাদের ঘরের টিনের ছাউনিতে একটা নির্দিষ্ট সময় ধরে টক টক শব্দ করছে। শব্দটা এমন যে কিছুক্ষণ হয়ে থেমে যাচ্ছে, ঠিক তেমন না, একটা নির্দিষ্ট
নির্দিষ্ট সময় ধরে শব্দটা হয়েই যাচ্ছে। আমাদের কাঠের ঘর, ঘরের বিভিন্ন ফাঁক ফুটো থেকে বাইরে থেকে কুয়াশা ঘরের ভিতরে প্রবেশ করছে, তবুও আমার শরীর ঘামছে। ঘরের নিচ দিয়ে গরম ছাইয়ের গন্ধ ঢুকছে, যেন শ্মশান ঘাটের সেই নিভে যাওয়া আগুন আমার ঘর পর্যন্ত এসেছে। আমাকে আবারও মনে করিয়ে দিচ্ছে সেই শ্মশানের রাতের কথা। আমি কাউকে ডাকতে পারছিলাম না, ডাকতে চাচ্ছিলাম কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার কণ্ঠস্বর আটকে যাচ্ছে। একটা পর্যায়ে ডাকতেও আমার ভয় করছিল। একে একে সব শব্দ থেমে গেল, কিন্তু শেষের শব্দটা আমি আজও ভুলতে পারিনি, হয়তো কখনো ভুলতে পারবো না। আমার সাথে ঘটে যাওয়া ঘটনার এই পর্যায়ে এসেও হঠাৎই মনে হচ্ছিল যেন আমার পিছন থেকে, আমার বাম পাশে ডান পাশে সেই শব্দটা আবার ঘুরে বেড়াচ্ছে। বারান্দা থেকে খুব ধীরে ধীরে, খুব নরম গলায় যে শব্দটা আমার আজও কানে ভাসে, কথাটা হচ্ছে ফিরে আয়, ফিরে আয়। শব্দটা যেন আমার ঘর থেকে না, আমার বুক থেকে বাজলো। ভোর হওয়া মাত্র সব মিলিয়ে গেল। কিন্তু সেই রাত আমি কিভাবে ভুলবো? সেই শব্দ, সেই ডাক, যে ডাক আমাকে আজও তাড়া করে বেড়ায়। জানি না এই মুহূর্তের শেষ কোথায়, কবে ভুলতে পারবো সেই স্মৃতি। আমি ওঝা, কবিরাজ, তাবিজ, কবজ এগুলো খুব একটা বিশ্বাস করতাম না, কিন্তু নিজের অনিচ্ছায়ও আজ অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য করেছে। অনেক চিকিৎসা নেবার পরেও আমি আজও ভুলতে পারিনি সেই স্মৃতি, সেই ঘটনা, যে ঘটনাটি বলতে বলতে আমার পুরো শরীর আজও শিহরিত হয়। শরীরের সমস্ত পশমগুলো আজও দাঁড়িয়ে যায়। গ্রামের বয়স্করা বলে, ডিবিরহাটি শ্মশানের আগুন নিভে গেলেও কিছু আত্মা নাকি সেখানে থেকে যায়। যাদের কাজ শেষ হয়নি, তাদের ডাক থামে না। তবে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, হ্যাঁ, এটা সত্য যে ওই সাইনবোর্ডের পিছনে এবং ওই শ্মশান ঘাটে কিছু একটা আছে, কেউ না কেউ আছে, যেটা স্বাভাবিক না, হয়তো অস্বাভাবিক, যার জন্য আমি আজও কেঁপে উঠি, যে স্মৃতি আমি আজও ভুলতে পারিনি। ডিয়ার লিসনার্স, এই ছিল আজকের ঘটনা। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। আপনার ভালো লাগা মানুষদের মাঝে শোনার সুযোগ করে দেবেন। এরকম আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন প্রেস করে অল করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের পরবর্তী আপডেট পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও ঘটনা নিয়ে হাজির হব আপনার সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, রহস্যে বাঁচুন, রহস্য বৃত্তের সাথে থাকুন। ধন্যবাদ।